প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম উপদ্রুত এলাকা। এখন শুরু করছি পঞ্চম অংশ। 16। ঝিমোতে ঝিমোতে রাতটা পার করে দিল রসার। চমকে চমকে উঠল বারবার। পাশের কামরা থেকে নড়াচড়া আর কণ্ঠস্বর ভেসে এলেও সেলের দরজা খুলতে এলো না কেউ। ভোরে সজাগ হয়ে উঠল। সূর্যের আলোর প্রবেশ দেখল সেলে। তীব্র খিদে লাগলেও খাবার নিয়ে আসতে দেখা গেল না কাউকে। অবশেষে প্রায় ঘণ্টাটাক পর তালা খুলল দরজার। সূর্যের আলো তখন খেলা করছে সেলের ভেতর। সুর করে কথা বলে উঠল হর্নসিঙ্গার। এই যে কয়েদি, তাড়াতাড়ি উঠে পড়ো, কোর্টে যাচ্ছি আমরা। সব ঠিকঠাক মতো চললে সন্ধ্যার আগেই ঝুলে পড়তে পারবে তুমি। উঠে হর্নসিঙ্গারকে পাশ কাটিয়ে এগিয়ে গেল রসার। একপাশে সরে দাঁড়ালো হর্নসিঙ্গার। বাইরে রাস্তার ওপাশে নতুন দালানটা গ্রেট পেন্স সেলুনের। আজ কোর্টরুম হিসাবে ব্যবহার করছে ওটা জাজ। মার্শাল অফিস থেকে বেরিয়ে এলো রসার। ওর গায়ে প্রায় ছায়ার মতো লেপ্টে রইল হর্নসিঙ্গার। রাস্তায় তেমন লোকজন নেই। কোর্ট বিল্ডিংয়ের কাছাকাছি পৌঁছার পর কারণটা জানতে পারল রসার। অন্তত 50 জন লোক ভিড় জমিয়েছে ওখানে। ভেতরের সাজসজ্জা এখনো শেষ হয়নি। আসবাব আর কাঠের টুকরো একপাশে সরিয়ে জায়গা বের করে নেওয়া হয়েছে। কামরার এক প্রান্তে তক্তা দিয়ে বানানো একটা বেঞ্চ করাতের পায়ার উপর বসানো হয়েছে। বেঞ্চের ওপাশে একটা পেরেকের বাক্সের উপর বসে আছে জাজ মার্কট। লোকটার বয়স 45-এর মতো হবে। কেমন যেন নোংরা চেহারার কালো কোট পরে আছে। হয়তো ওটা পরেই রাতে ঘুমায় সে। অধোয়া শার্ট গায়ে। বোঝা যাচ্ছে বেশ কদিন দাড়ি কামায়নি। ডান হাতে সুতারের একটা হাতুড়ি ধরে রেখেছে। রসার আর হর্ন সিঙ্গার এগিয়ে যেতেই হাতুড়ি দিয়ে তক্তার উপর বাড়ি লাগালো জাজ মার্কট। বিচার শুরু হলো। ঘোষণা দিল সে। তুমি দোষী না নির্দোষ, প্রিজনার? কোন অপরাধের কথা বলছো? জানতে চাইল রসার। আমাকে ভোগাতে চাইছো না? তিক্ত কণ্ঠে বলল জাজ মার্কট। ও তা পারবে না জাজ, বলল জনি হর্নসিঙ্গার। ফলনকে হত্যা করার সময় হাতে নাতে ওকে ধরেছি আমি। সন্দেহের কোনো অবকাশ নেই। প্রিজনার, ধমকে সুরে বলল মার্কট। কাজ শুরু করা যাক। অভিযোগ শুনেছ তুমি, দোষী না নির্দোষ? হাতুড়ি তুলে রেখেছে তক্তায়, আঘাত হানার জন্যে প্রস্তুত। সামনে এগিয়ে এলো জোস মুডি। দাঁড়াও, তাড়াহুড়ো করছো তুমি। ন্যায় বিচার পেতে হবে রসারকে। হলদেটের চোখে মুডির দিকে তাকালো মার্কট। তুমি মেয়র হতে পারো জোস, কিন্তু আমি এ শহরের জাজ, মনে রেখো। জনগণ নির্বাচিত করেছে আমাকে। যদি ঝামেলা করো। জো লিস আর ডাক্তার কেন্ট এসে মুডির পাশে দাঁড়ালো। শোনো মার্কট, তীর্যক কণ্ঠে বলল ডাক্তার কেন্ট। তুমি যে কিভাবে জাজ হয়েছ জানি না, কিন্তু যতক্ষণ ওই পদে আছো জাজের মতোই চলতে হবে তোমাকে। আদালত অবমাননা করছো তুমি, গর্জে উঠল মার্কট। আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। পারি, দীর্ঘ কণ্ঠে বলল ডাক্তার কেন্ট, কারণ তোমার দৌড় আমি জানি। এরপর সাই ভস্য গিলে আমার কাছে না গিয়ে নিজেই নিজের ব্যবস্থা করো। লোকজনের সামনে এভাবে কথা বলার কোনো অধিকার নেই তোমার। হিস হিসিয়ে উঠল জাজ মার্কট। তাহলে নিজেকে সামলে নিয়ে ঠিকমতো বিচার করো। মারাত্মক অভিযোগ আনা হয়েছে একটা মানুষের বিরুদ্ধে। বেড়ে বলেছ ডক, বিদ্রুপ করল হর্নসিঙ্গার। কিন্তু তাতে কিছুই হেরফের হচ্ছে না।
আসামি একটা মানুষকে হত্যা করেছে। অভিযোগ উত্থাপন করো। বাড়ি লাগালো ডগ কেন্ট। ঝাড়ি লাগালো ডগ কেন্ট। চোখ রাঙিয়ে ডাক্তারের দিকে তাকালো হনসিঙ্গার। তারপর জাজের দিকে ফিরে বলল, যেমন বলেছি, গত রাতে গুলির শব্দ শুনতে পাই আমি। কয়টা? জানতে চাইল ডাক্তার কেন্ট। দু তিনটা। দুটো না তিনটা? তুমি ওর লয়ার নাকি? খেকিয়ে উঠল হনসিঙ্গার। না, তুমিও কিন্তু সরকারি লয়ার নও, পাল্টা জবাব দিল ডাক্তার কেন্ট। তুমি অ্যারেস্টিং অফিসার মাত্র। জোস মুডি এবার বলল, একটা মানুষের জীবনের প্রশ্ন এখানে। আমার মনে হয় জুরি ট্রায়াল হওয়া উচিত। সামনে এগিয়ে এসেছিল ম্যাট কন্ডর আর কেন রুড। মেয়রের মুখোমুখি হলো তারা। আমাদের আপত্তি নেই, বলল কন্ডর। জুরি বাছাই করবে কে? কন্ডরের কথার খেই ধরল জাজ মার্কট। জুরি চাও তোমরা? আমি বাছাই করে দিচ্ছি। না, তুমি নাও, চিৎকার করে বলল জোস মুডি। মেয়রের দিকে হাতুড়ি তাক করল মার্কট। আরেকবার চেঁচিয়েছ কি তোমাকে ঘাট ধরে বের করে দেব? তুমি একা? মেয়রের মুখোমুখি হলো হনসিঙ্গার। আমিও আছি, বলল সে। আমি টাউন মার্শাল। যে করে হোক শান্তি বজায় রাখব। ঠিক আছে জাজ, জুরি বেছে নাও তুমি। বাদ দাও, হঠাৎ কথা বলে উঠল রসার। জুরি লাগবে না। কাজটা বোধ হয় ঠিক হচ্ছে না, সতর্ক করল কে? ডাক্তার কেন। মার্কটের জুরি বাছাই করা আর না করা একই কথা, তীর্যক কণ্ঠে বলল রসার। একটু ইতস্তত করে মাথা দোলালো ডাক্তার কেন্ট। ঠিক আছে, কাজ শুরু করা যাক। অর্ডার, চিৎকার করে নির্দেশ দিল মার্কট। মার্শাল, আসামি ফুলনকে হত্যা করার পরপরই অকুলস্থলে হাজির হওয়ার কথা বলছিলে তুমি। সুবেশী এক লোক এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়েছিল, এবার এগিয়ে এলো সে। এ যে দেখছি প্রহসন, জীবনে এমন হাস্যকর বিচার আর দেখিনি। হাতুড়িটা আগন্তুকের উদ্দেশ্যে নাচালো জাজ মার্কট। তুমি কে? আমার নাম, গম্ভীর কণ্ঠে জানালো আগন্তুক, জেমস ফেনিমোর ফেল। গুঞ্জনের ঢেউ বয়ে গেল কোর্টরুমে। কামরার মাত্র দু তিনজন তাকে সামনাসামনি চিনলেও রেলরোড নির্মাতার নাম মন্টানার সবার জানা। জাজ মার্কট ঢোক গিলল। অ্যাডাম আপেলটা অদ্ভুতভাবে ওঠানামা করল তার। মিস্টার ফেল, তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আমিও একই কথা বলতে পারছি না, দুঃখিত, পাল্টা জবাব দিল ফেল। লাল হয়ে গেল মার্কটের চেহারা, কিন্তু তরুণ মার্শাল এগিয়ে এলো সামাল দিতে। মিস্টার ফেল, সব জায়গায় তোমার অনেক দাম থাকতে পারে, কিন্তু এখানে অযাচিতভাবে নাক গলাচ্ছ তুমি। আর সবার মতো চুপ করে থাকতে হবে তোমাকে, নইলে কসম খোদার, যত বিখ্যাতই হও না কেন, কোর্টরুম থেকে বের করে দেব। একদম ঠিক বলেছ মার্শাল, চিৎকার করে বলল ম্যাট কন্ডর। যেন ঘুষি খেয়েছে, কুকড়ে গেল ফেল। কোনো কথা না বলে রসারের দিকে একবারও না তাকিয়ে কোর্টরুম ত্যাগ করল সে। গুঞ্জন উঠল কামরায়। জনি হনসিঙ্গার থামিয়ে দিল সেটা। চুপ করো সবাই, একটা লোককে ঝোলাতে এনেছি আমরা, কাজটা সারা যাক। চাপা ক্রোধে কঠিন হয়ে আছে ডাক্তার কেন্টের চেহারা। আদালতের মুখোমুখি হলো সে। মাথা গরম গানফাইটার লোকজনকে জ্বালিয়ে মারছে। তোমাদের সহ্য হলেও আমি আর সহ্য করতে পারছি না। ডগ, মৃদু কণ্ঠে বলল হনসিঙ্গার। শয়তানের নিঃশ্বাস পড়ছে তোমার ঘাড়ে। পরোয়া করি না, বেশি দিন বাঁচার শখ নেই আমার, খালি একটা কাজ করে যেতে পারলেই। শান্ত হও ডগ, হঠাৎ কথা বলে উঠল ম্যাট কন্ডর। আমরা নতুন করে আর ঝামেলা বাড়াতে চাই না। মার্শাল হনসিঙ্গার, তোমার কথা ফিরিয়ে নাও। কারো হুকুমে চলি না আমি, গর্জে উঠল হনসিঙ্গার। পরক্ষণে বসের মনোভাব টের পেয়ে কাজ ঝাঁকালো। ঠিক আছে, কাজের কথায় আসা যাক। ক্রিস্টোফার, বলল জলিস, সামনে এসো। লিভারি আসত বলে নাইট অসলার টলমল পায়ে এগিয়ে এলো। ক্রিস, বলে চলল লিস, গত রাতে ডিউটিতে ছিলে তুমি। কি হয়েছিল জানাও আদালতকে। সত্যি কথাটা বলবে,
বাড়িয়ে বলবে না কিছু। আজ তো বলে বসেছিলাম, বলল অসলার। এমন সময় বিশালদেহী লোকটা, কোন বিশালদেহীর কথা বলছো? ফুলন। লোকটা এসে আলেকজান্ডারের স্টল কোনটা জানতে চাইল। আমি জবাব দিতে আমাকে আঘাত করে সে। জ্ঞান হারিয়ে ফেলি সঙ্গে সঙ্গে। এরপর যখন জ্ঞান ফিরে পাই, আসতে বলে তখন হাজার হাজার মানুষ কে যেন কন্ডরের নাম বলছিল। অবজেকশন, গর্জে উঠল ম্যাট কন্ডর। ফুলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। তোমার চাকরি করত সে, ধমকে উঠল ডাক্তার কেন্ট। না, করতো না। হ্যাঁ, আমার ওখানে ঘুরঘুর করে বটে, মাঝে মাঝে টুকটাক কাজও করে দিত, কিন্তু সে আমার লোক ছিল। এমন মন্তব্যের বিরোধিতা করছি। তোমার বডিগার্ড ছিল না সে? বডিগার্ডের কোনো প্রয়োজন নেই আমার। তাহলে? আস্তে করে বলল ডগ কেন্ট। গ্রেট বেঞ্চের সবাই ধোঁকা খেয়েছে বলতে হয়, কারণ সবাই, আবার বলছি সবাই জানতো সে তোমার বডিগার্ড ছিল। লোকের ভাবনায় তো আর বাধা দিতে পারি না আমি, বিশ্রী ভঙ্গিতে বলল কন্ডর। যেমন সবাই, আবার বলছি সবাই বলে তুমি একটা মাতাল। কে যেন শব্দে হেসে উঠল, কিন্তু আর কেউ যোগ দিল না তার হাসিতে। অসলারের দিকে ফিরল ডাক্তার কেন্ট। ব্যাস, আর লাগবে না। রসার, তোমাকে কয়েকটা প্রশ্ন করব। করো। কাল রাতে লিভারি আসতে বলে গিয়েছিলে কেন? এক লোক এসে আসতে বলে গিয়ে ঘোড়াটাকে দেখে আসতে বলেছিল, তাই। তার বলার ভঙ্গিতে আমার মনে হয়েছে। কিভাবে বলেছে তা বলতে হবে না। লোকটা কে? দর্শকদের দিকে তাকালো রসার। গি টাভেনার আর সুজানাকে দেখতে পেল, মাথা নাড়ল। আমি খেয়াল করিনি। তীক্ষ্ণ চোখে ওকে দেখলো ডাক্তার কেন্ট। লোকটাকে তুমি চেনো না? একটু ইতস্তত করে মাথা নাড়ল রসার। ডেভিড, আন্তরিক কণ্ঠে বলল ডাক্তার কেন্ট। পুরো ব্যাপারটা যে ফাঁদ ছিল। ফ্লনকে তোমার ঘোড়ার পায়ের রগ কাটতে পাঠিয়ে আরেকজনকে দিয়ে তোমাকে খবর পাঠানো হয়েছে, যাতে ফ্লনকে হাতে নাতে ধরতে পারো তুমি। এটাই প্রমাণ করতে চাইছি আমি। ডক, বাধা দিল ম্যাট কন্ডর। বোধহয় আফিম গিলেছ তুমি। সেলুন কিপারকে পাত্তা দিল না ডাক্তার কেন্ট। তোমাকে আসতে বলে পাঠিয়েছে। লোকটাকে? ডেভিড। বড় করে দম নিয়ে সুজানের উত্তেজিত চেহারার দিকে আর চোখে তাকালো রসার। তারপর মাথা নাড়ল। জানি না। আমি জানি। সুজান টাভেনারের কণ্ঠস্বর ধ্বনিত হলো। হাঁপিয়ে উঠল গি টাভেনার। সুজান। হিংস্র ভঙ্গিতে সুজানের বাহু ধরতে চাইল, কিন্তু নিজেকে বাঁচিয়ে সামনে এগিয়ে এলো সুজান। আমার স্বামী, দীর্ঘ কণ্ঠে কথাটা বলে ঘুরে গি টাভেনারের দিকে ইঙ্গিত করল সে। মিস্টার রসারকে ও আসতে বলে গিয়ে ঘোড়াটা দেখতে বলার সময় শুনেছি আমি। শুধু তাই নয়, মিস্টার রসারের পিছু পিছু গেছি আমি। কি ঘটেছে দেখেছি। অটুট নীরবতা নেমে এলো কোর্ট রুমে। তারপর মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করলো। চট করে ডাক্তার কেন জানতে চাইল, কি দেখেছো তুমি ম্যাডাম? ওই লোকটা। অসলারের দিকে ইঙ্গিত করলো সুজান। অজ্ঞান হয়ে মেঝে পড়েছিল। মিস্টার রসারের ঘোড়াটার চিৎকার শুনতে পাই আমি। তারপর বিশালদেহী লোকটা স্টল থেকে বেরিয়ে আসে। তার হাতে একটা রক্তাক্ত ছোরা ছিল। শিউরে উঠল সুজান টাভেনার, কিন্তু থামল না ও। মিস্টার রসারের দিকে এগোচ্ছিল সে। তারপর হঠাৎ রিভলভারের গর্জন শুনতে পাই। বিশাল লোকটা লুটিয়ে পড়ে মেঝেতে। নিকুচি করি তোমার, চেঁচিয়ে উঠল গি টাভেনার। খামোখা নাক গলাতে গেছ। ধন্যবাদ, আনন্দিত কণ্ঠে বলল ডাক্তার কেন্ট। সত্য কথা বলার জন্য ধন্যবাদ ম্যাম। জাজ মার্কটের দিকে পাই করে ঘুরল সে। বিচারটা কি অব্যাহত রাখতে চাও জাজ? মুখ হা করে ডাক্তার কেন্টের দিকে তাকিয়ে থাকলো জাজ। এবার ভিড় ঠেলে এগিয়ে এলো শেরিফ ওয়েস পার্কার। মিসেস টাভেনারের বক্তব্যে ভুল নেই। ফ্রন স্টল থেকে বেরিয়ে রসারের দিকে এগোচ্ছে যখন, ঠিক তখনই লিভারি আসতে বলে পৌঁছাই আমি। বেশ খানিকটা দূরে ছিলাম বলে ফ্লনের হাতে তখনও ছুরি ছিল কিনা বলতে পারবো না। তবে ছুরি থাকুক বা না থাকুক, একটা কথা বলতে চাই আমি। ফ্লনের হাত দুটোই অস্ত্র হিসেবে মারাত্মক। এখানে বেশ কয়েকজনকে বিশ্রীভাবে মেরেছিল সে খালি হাতে, পঙ্গু করে দিয়েছে। আবার ধারণা ফ্লনের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে ঠিক কাজই করেছে রসার।
একটু থেমে দম নিল সে। তারপর আবার বলল, আমার পরামর্শ হচ্ছে রসারকে বেকসুর খালাস করে দাও। কোর্টরুমের সবাই চিৎকার করে সমর্থন জানালো পার্কারকে। সামনে এগোলো জনতা। জনতার মনোভাব টের পেল জাজ মার্কট। বুঝতে পারলো এদের সঙ্গে ভালো তাল মেলান ছাড়া উপায় নেই। হাতুড়ি দিয়ে তক্তার উপর আঘাত করে চিৎকার ছাড়ল সে। মামলা খারিজ। 17। ডাক্তার কেন্ট, জোস মুডি আর জো লিসের সঙ্গে কোর্টরুম থেকে বেরিয়ে এলো রসার। আলাপ জমানোর চেষ্টা করলো ওরা, কিন্তু রসারকে ও হ্যাঁ করতে দেখে এগোলো না আর। হোটেলে পৌঁছে রসারের কাঁধে কাঁধ চাপড়ে দিল ডাক্তার কেন্ট। আমাকে রুগীদের কাছে ফিরতে হচ্ছে। রসার বলল, জানি আমার কত বড় উপকার করেছো তুমি। আমি অকৃতজ্ঞ নই। আসলে নানান চিন্তা চলছে আমার মাথায়। তা তো ঠিকই, সহজ কণ্ঠে বলল ডাক্তার কেন্ট। একদিন সন্ধ্যায় বসে এ নিয়ে আলাপ করা যাবে। দ্রুত বিদায় নিল সে। জোস মুডি বলে উঠল, লোকটা তোমার প্রাণ বাঁচিয়েছে রসার। হ্যাঁ, বলল রসার, মিসেস টাভেনারের সাহায্যে। হার জিতে ডাক্তারের খুব একটা আসত যেত না, কিন্তু মিসেস টাভেনার, ওর আর কি হবে? বাঁকা কণ্ঠে জানতে চাইল মুডি। ঝামেলায় তো পড়েই আছে ওরা, মন্তব্য করল সে। আলাদা রুমে থাকছে। চট করে মুডির দিকে তাকালো রসার। কি যেন বলতে গিয়েও সামলে নিল নিজেকে। তারপর আড়ষ্ট কণ্ঠে বলল, তোমাদের দুজনকেই ধন্যবাদ। পরে দেখা হবে। বিদায় নিল ও। দৃষ্টি বিনিময় করল মুডি আর লিস। ধুত, বলল লিস, মানুষ চেনা বড় কঠিন। মনে হয় ডাক্তার ঠিকই আশ করেছে। চিন্তিত কণ্ঠে বলল মুডি। সমস্যায় আসছে মানুষটা। হোটেলের দিকে চোখ গেল তার। এর সঙ্গে মিসেস টাভেনার জড়িত কিনা কে জানে। শুরু হয়ে এলো লিভারি ম্যানের চোখজোড়া। রাস্তা পেরিয়ে আবার বিশাল রেল রোড বিল্ডিংয়ের দিকে এগিয়ে গেল রসার। এ দালানটাই পরে গ্রেট প্লেন্সের ডিপো হিসাবে রূপান্তরিত হবে। বেশ কয়েকটা ওয়াগন দালানটার সামনে। একদল ক্রু রসদ আর যন্ত্রপাতি নামিয়ে স্তূপ করছে। ভেতরে যাবার রাস্তা খুঁজে পেতে কষ্ট হলো রসারের। বেশ কিছুটা সময় লাগলো। ভেতরে এক কেরানির সহায়তায় ময়দার বস্তার একটা স্তূপ চেক করছিল জিম গেটস। শুনলাম, বলল সে, ঝামেলায় পড়েছিলে তুমি। আদালতে যেতে পারিনি। মনে হয় রেহাই পেতে কষ্ট হয়নি তোমার। তেমন না, বলল রসার। মিস্টার ফেলার নাকি এসেছে এখানে। মুখ ঝাঁকালো মুখ বাঁকালো গেটস। তুমিও? সবাই বিগ বসের সঙ্গে দেখা করতে চাইছে। এখন ব্যস্ত আছে সে। তাছাড়া একটু আগে যেভাবে বাড়ি মেরেছে আমাকে, এখন কারো সঙ্গে দেখা করার মুড নেই মনে হয়। বলো, মাত্র 2 মিনিট সময় নেব আমি। বুড়ো কুচকে কাদের উপর দিয়ে একটা দরজার দিকে তাকালো গেটস। আসলে একজনকে রিসিপশনিস্টের কাজ দিয়ে বসিয়ে দেওয়া দরকার। ইতস্তত করল সে। মহিলা মহিলা বেরোনো পর্যন্ত অপেক্ষা করো। কোন মহিলা? এক চোখ টিপল গেটস। ঠিক এই সময় ফেলের অফিসের দরজা খুলে বেরিয়ে এলো সুজান টাভেনার। এখানে অন্তত তাকে আশা করেনি রসান। যারা একটা সেকেন্ড বোকার মতো তাকিয়ে রইল, তারপর আগে বাড়ল। মিসেস টাভেনার। থামল সুজান। আতঙ্ক মেশান হাসল। তোমার সঙ্গে কথা আছে আমার, বলল রসার। পরে বিড়বিড় করে বলল সুজান। হোটেলে? মাথা নেড়ে কি যেন বলতে গেল সুজান, কিন্তু তার আগেই ওর পাশে এসে দাঁড়ালো ফেল। তাকে দেখতে পেয়ে সামনে এগোলো সুজান। হ্যাঁ, রসারকে পাশ কাটানোর সময় বলল। রসারকে এমনভাবে দেখছে ফেল, যেন আগে কখনো দেখেনি। মিস্টার ফেল, বলল রসার, তোমার সঙ্গে একটু কথা ছিল। বুড়ো কুচকে ঘড়ি বের করে সময় দেখল ফেল। এখন বড্ড ব্যস্ত আছি, তবে। আবার ভুরু কুচকে অধৈর্য একটা ভঙ্গি করল। বেশি সময় যদি না লাগে। অফিসে ফিরে গেল ফেল। রসার অনুসরণ করলো তাকে। দরজাটা আটকে দিয়েই ওর হাত চেপে ধরল লোকটা। তুমি কাজ শুরু করে দিয়েছ দেখতে পাচ্ছি। মাথা নাড়ল সে। বিশ্রী একটা ব্যাপার ঘটে গেল আজ সকালে। একটা ভুল করে ফেলেছিলাম, বলল রসার।
আসলে মার্শালকেই হত্যা করা উচিত ছিল আমার। আবার চোখ কোঁচকালো ফেল। এত খারাপ অবস্থা? শহরটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে ওরা। ফ্লোন লোকটা? মুখ কোঁচকালো ফেল। ম্যাট কন্ডরের বডিগার্ড। আমি যাতে ফ্লোনকে হত্যা করি সেই ফন্দি এঁটেছিল কন্ডর। নিজের লোককে? মনে হয় ফ্লোনের প্রয়োজনীয়তা শেষ হয়ে গিয়েছিল। মুখের ক্ষতগুলো স্পর্শ করলো রসার। বুড়ো কুচকে দ্রুত পায়চারি করতে শুরু করলো ফেল। কর্কশ কাঠের তৈরি একটা ডেস্ক আর পিঠ উঁচু একটা চেয়ার ছাড়া আর কোনো আসবাব নেই এখানে। বাকি জায়গায় কার্টন বাক্স আর ক্রেট স্তূপ হয়ে আছে। এক মুহূর্ত তাকে জরিপ করলো রসার। একটা ব্যাপার তোমার জানা দরকার। শহরের কয়েকজন নাগরিক ভিজিল্যান্স কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে। পাই করে ঘুরল ফেল। হা হয়ে গেছে তার মুখ। পরক্ষণে চোখজোড়া জ্বলে উঠল তার। না, চেঁচিয়ে উঠল সে। আর যাই হোক, ভিজিল্যান্স কমিটি নয়। শিউরে উঠল মানুষটা। আন্ডার গার্লস ভিজিল্যান্সের কথা এখনো ভোলেনি কেউ। রসারের দিকে এগিয়ে এলো সে। যে করে হোক এটা ঠেকাতে হবে তোমাকে। সাঙ্গপাঙ্গ নিয়ে কন্ডার বেঁচে থাকুক বরং, কিন্তু ভিজিল্যান্স কমিটি গঠন করা চলবে না। আমাকে যোগ দিতে বলেছে ওরা। দাওনি তো? হাত বাড়িয়ে শক্ত করে রসারের বাহু আঁকড়ে ধরল ফেল। না, ভিজিল্যান্সের ব্যাপারে আমার মনোভাবও তোমার মতো। তার সদস্যরা সম্মানিত নাগরিক হলেও মুখ বাঁকালো। অবশ্য আমি কিন্তু একরকম ভিজিল্যান্স কমিটি। সেটা আলাদা ব্যাপার। তাই কি মিস্টার ফেল? ভিজিল্যান্সদের ঠেকাও রসার, সত্যি বলছি। সেজন্য ম্যাট কন্ডরকে ঠেকাতে হবে। তোমার এখানে আসার কারণ তো সেটাই নাকি? হ্যাঁ, আস্তে করে নিঃশ্বাস ফেলল রসার। ঠিক আছে মিস্টার ফেল, কাজটা নেওয়ার সময় তোমাকে কথা দিয়েছিলাম। তোমার কথার উপর নির্ভর করছি আমি, গম্ভীর কণ্ঠে বলল ফেল। রসারের বাহু ছেড়ে দিল। কি করবে কিভাবে করবে জানি না, কিন্তু ভিজিল্যান্সদের ঠেকানো চাই। পূবের পত্রিকাগুলো এমন একটা ইস্যু পেলে পাগল হয়ে উঠবে। বুঝতে পেরেছি। মাথা দোলালো রসার। দরজার দিকে ফিরতে যাবে হঠাৎ বাধা দিল ফেল। দাঁড়াও, সপ্তাহখানেক এখানে আছি আমি, কিন্তু আমাদের দুজনকে একসঙ্গে না দেখা যাওয়াটাই বোধহয় ভালো হবে। জরুরি প্রয়োজনে আমার হোটেল রুম 8 নম্বর রুম এসো। কেউ যেন না দেখে। এখানে আর দিনের বেলায় আসবে না। ঠিক আছে। দরজা স্পর্শ করে আবার পেছন ফিরল রসার। এখানে আসার সময় একজন মহিলাকে বেরিয়ে যেতে দেখলাম। বলো। আজ সকালে আমাকে সাহায্য করেছে সে। এখন মনে হচ্ছে সেজন্যে ঝামেলায় পড়তে হবে তাকে। চোখজোড়া শুরু হয়ে গেল ফেলের। তারপর মৃদু হাসি ফুটে উঠল তার গম্ভীর চেহারায়। চাকরির দরখাস্ত করেছে সে। রসারের প্রশ্নের অপেক্ষা করল সে, কিন্তু রসারকে কোনো প্রশ্ন না করতে দেখে আবার বলল, তার আন্তরিকতা আমার ভালো লেগেছে, কিন্তু এখানে একটা মেয়ে চলতেও পারে, বলল রসার। একটু দ্বিধা করে ফেল বলল, হয়তো। তোমার সুপারিশ গ্রহণ করছি আমি। পকেট থেকে একটা কাগজ বের করে পড়ল সে। সুজান টাভেনার হোটেল। সিদ্ধান্ত ঘোষণা করলো এবার। আমি এখনই নোট পাঠাচ্ছি। মাথা দোলালো রসার। আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। দরজার তালায় চাবি লাগিয়ে ঘোরাতে গিয়ে সুজান টাভেনার দেখলো চাবিটা ঘুরছে না। বার কয়েক চেষ্টা করার পর খেয়াল হলো দরজাটা আগে থেকেই খোলা। ঢোক গিলে সরে আসতে যাবে এমন সময় খুলে গেল পাল্লাটা। হাত বাড়িয়ে ওর বাহু আঁকড়ে ধরল গি টাভেনার। হ্যাঁচকা টানে ঘরে ঢোকালো ওকে। সুজান সামনের দিকে ঝুঁকে পড়তেই করাত করে একটা চর কষালো সে ওর গালে। হারামজাদি, মুখ খিস্তি করল। আজ তোকে বেইমানির মজা টের পাইয়ে দেব। বিছানার উপর হুমড়ি খেয়ে পড়েছিল সুজান। নিজেকে সামলে নিয়ে টাভেনারের দিকে ফিরল। টাভেনার আবার আগে বাড়তেই চিৎকার করে বলে উঠল, খবরদার, আমাকে ছোবে না তুমি, কক্ষনো না। শয়তানি, গর্জে উঠল টাভেনার। আমাকে ধোকা দিয়েছিলে তুমি। ইস, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আমাকে ছোবে না। আগাগোড়া পরপুরুষের সঙ্গে
লটর পটর করে বেড়াচ্ছে। মিথ্যে কথা, চেঁচিয়ে উঠল সুজান। সেন্ট পল থেকেই চলছে ওসব। গরজালো আবার টাভেনার মিলে যাচ্ছে। হোটেল লবিতে উদ্ধার করতে গেছে তোমাকে। দোতলায় তোমাদের দেখা সাক্ষাৎ চলছিল সারাক্ষণ। যন্ত্রণায় গুঙে উঠল সুজান। দু হাতে মুখ ঢেকে বলে উঠল, মিথ্যা কথা, মিথ্যা কথা। আলাদা রুম, ভ্যাঙালো টাভেনার। এখানে আসার পর আলাদা রুম নিয়েছ যাতে ওর সঙ্গে মিশতে পারো। সুজানের দিকে তাকিয়ে হাসল সে। ওর কবজি ধরে হিংস্র ভঙ্গিতে মুচড়ে দিল। চেঁচিয়ে উঠল সুজান। সিঁড়ি বেয়ে উঠছিল ডেভিড রসার। চিৎকারটা ওর কানে গেল। হলওয়ে বরাবর দ্রুত এগোনোর সময় ট্যাভেনারের পরের মন্তব্যটাও শুনতে পেল। আমার স্ত্রী তুমি, চিৎকার করছে টাভেনার। কিন্তু যদি মৌজ করতে চাও, আমি নাগর জোগাড় করে দেব। মজা লোটার বিনিময়ে টাকা দেবে তারা। আর এগোতে পারল না সে। এক ধাক্কায় দরজা খুলে ভেতরে ঢুকেই টাভেনারের ঘাড় চেপে ধরল রসার। পাই করে নিজের দিকে ফিরিয়ে নিয়েই মারল তার মুখে। লুটিয়ে পড়ল টাভেনার। ঠেলে তাকে হলওয়েতে পাঠিয়ে দিল রসার। বেরিয়ে এলো সামনে ঝুঁকে পড়ে প্রায় অচেতন টাভেনারকে ধরল। প্রচণ্ড ঝাঁকুনি দিতে দিতে বলে উঠল, আর একবার ওর গায়ে হাত দিয়েছ কি তোমাকে আমি খুন করে ফেলব। তোমাকে আর সাবধান করতে যাব না, বোঝা গেছে? আমাকে তোতলাতে তোতলাতে বলল টাভেনার। আর মেরো না। মহা বিস্তৃষায় আবার টাভেনারকে ধাক্কা লাগালো রসার। হাত পা ছড়িয়ে লুটিয়ে পড়ল লোকটা। কোনো মতে হাতে পায়ে ভর দিয়ে খানিকটা এগিয়ে গেল সে। তারপর সোজা হয়ে ছুট লাগালো সিঁড়ির দিকে। লবিতে যাবে। সুজান টাভেনারের কামরায় পা রাখল রসার। বিছানার কিনারায় বসে জামার সামনের দিকটা সামলানোর চেষ্টা করছে সুজান টাভেনার। ছিঁড়ে দিয়ে গেছে। দুঃখিত, বিব্রত ভঙ্গিতে বলল রসার। আমাকে একটু একা থাকতে দাও, অনুনয় করল সুজান। চোখ কোসকালো রসার। পরক্ষণে বুঝতে পারল এভাবে ওর চোখে ধরা পড়ে যাওয়াটা সুজানের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার। রুম থেকে বেরিয়ে এলো। পরে ধন্যবাদ জানাতে আসবো আমি। নিজের রুম পাশ কাটিয়ে লবিতে পালিয়ে এলো ও। লবিতে সময় নষ্ট করেনি টাভেনার। জোশ মুডি ছাড়া আর কেউ নেই এখানে। রসারকে দেখতে পেয়ে গম্ভীর হাসলো হোটেল মালিক। উপরে কিসের যেন আওয়াজ শুনলাম, জানতে চাইল সে। তীক্ষ্ণ নজরে তার দিকে তাকালো রসার। অধৈর্য ভঙ্গিতে মাথা নাড়ল। তারপর এগিয়ে গেল দরজার দিকে। রসার বেরিয়ে যেতেই শব্দ করে হেসে উঠল মুডি। 18। হোটেলের বাইরে এসে আপনা আপনি প্যান্টের বেল্ট টাইট করে বাঁধতে গিয়ে রসারের খেয়াল হলো কাল থেকে এখন পর্যন্ত পেটে দানা পানি কিছুই পড়েনি ওর। রাস্তার উল্টো দিকে মেরি ডনলির রেস্তোরাঁর দিকে তাকালো। সকাল গড়িয়ে গেছে। এখন খুব একটা খদ্দেরের ভিড় থাকবে না ওখানে। কোনাকুনিভাবে রাস্তা পেরিয়ে রেস্তোরাঁয় ঢুকলো। কোনো খদ্দের নেই। কাউন্টারের শেষ প্রান্তে বসে হিসাব মেলাচ্ছে মেরি। ওকে দেখে চট করে উঠে দাঁড়ালো সে। সামনে এসে হাত বাড়িয়ে দিল। হাত মিলিয়ে মাথা দোলালো রসার। ধন্যবাদ। অন্য ব্যারেলটাও ওর উপর খালি করা উচিত ছিল। কাঁধ ঝাঁকিয়ে একটা টুলের উপর বসে পড়ল রসার। কাউন্টারের পেছনে চলে গেল মেরি ডনলি। কি আছে দাও, বলল রসার। ফাঁসি হবে ভেবে আমার জন্যে নাস্তা নষ্ট করতে চায়নি মার্শাল। হন সিঙ্গার, মুখ বাঁকিয়ে বলল মেরি। আমিই সাহেস্তা করতে পারি ওকে, বলে চিন্তিত ভঙ্গিতে মাথা দোলালো। হয়তো করব। বিস্মিত চেহারায় তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো রসার। মাথা নেড়ে স্মিথ হাসল মেরি। লোকটা যে খুব একটা সাহসী তা মনে করো না। স্বীকার করছি অবাক হয়েছি আমি। সব খদ্দের বিদায় নেওয়ার পরেই শুধু এখানে আসে সে। মৃদু হেসে কিচেনে গিয়ে কুককে রসারের নাস্তার ফরমাশ দিল সে। আবার যখন ফিরে এলো তখন শেরিফ ঢুকছে রেস্তোরাঁয়। বেল্টের নিচ থেকে একটা নেভি গান বের করে রসারের দিকে বাড়িয়ে দিল সে। এটা ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়ানো ঠিক হবে না।
রসারেরই রিভলভার। গত সন্ধ্যায় বাজেয়াপ্ত করেছিল মার্শাল। মাথা দোলালো রসার। সকালে তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। সব কৃতিত্ব মিসেস টাভেনারের, সংক্ষেপে বলল পার্কার। এক মুহূর্ত চুপ থেকে আবার যোগ করলো, আমাদের মার্শালকে কি ছোট করে দেখেছিলে তুমি? তাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম, বলল রসার। আমার ধারণা অতটা নিষ্ঠুর সে নয়। একটু থামলো। সম্ভবত ম্যাট কন্ডরের হুকুমে চলে লোকটা। কন্ডর, ম্লান কণ্ঠে পুনরাবৃত্তি করল পার্কার। পুরো ব্যাপারটাই তার পরিকল্পিত, তাই না? কোনো সন্দেহ নেই, অন্তত আমি নিঃসন্দেহ। ক্লান্তিসূচক একটা ভঙ্গি করল পার্কার। শেরিফের চাকরিতে বেতন ভালোই, তবে টিনের ব্যাস ছাটার আগে অন্য কাজও করেছি আমি। আমার চলে গেছে। তুমি চাইলেও তোমাকে ওরা ছাড়বে না, বলল রসার। তারপর সাবধানে যোগ করল, ছাড়বে? আটকাবে কে? হন সিঙ্গার। চিন্তিত চেহারায় ভুরু কোচকালো পার্কার। এটা এক রকমের ফাঁদ আর কি। হন সিঙ্গারের বদনাম অনেক। তা নিয়ে ভাবতে গেলে সব গোলমাল হয়ে যায়। ক্রিস হাসল সে। আমি আর কি বলবো, বহু বছর তুমি নিজেও তো ব্যাস পড়েছ। গভীরভাবে মাথা দোলালো রসার। কি বলতে চাইছো বুঝতে পারছি। মনে হয় এটাই সবচেয়ে কঠিন দিক। এক মুহূর্তের জন্যে আনমনা হবার, হাল ছাড়ার উপায় থাকে না, এমনকি চিন্তা ভাবনায়ও। রুট কি পিছে লেগেছে তোমার? রুট? সেই নাকি তোমার নাম লিখিয়েছিল বললে? হ্যাঁ, বলল পার্কার। কিন্তু আমাকে কিনে নেয়নি সে। কথাটা তোমার বোঝা উচিত ছিল। দুঃখিত ওয়েস। মাথা দোলালো পার্কার। সকালের ঘটনার পর নিজেকে আর দোষ দিও না। পরে দেখা হবে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল সে। দরজার দিকে তাকিয়ে রইল রসার। মেরি ডনলির দ্বিতীয় ডাকে সংবিত ফিরে পেল। বলছিলাম, পুনরাবৃত্তি করল ডনলি। লোকটা হনসিঙ্গারের মতো নয়। লোকটা চিন্তা করে, বলল রসার। হনসিঙ্গারের ওসব বালাই নেই। কেবল রিফ্লেক্সে আজ রিফ্লেক্স আছে তার মাঝে। নেভিগানটা বেশ কয়েক ঘন্টা হাতছাড়া ছিল। রসার সাবধানী মানুষ। শেষ বিকেলে হোটেলে নিজের বিছানায় বসে রিভলভারটা পরখ করছে ও। চাদরের উপর ছড়িয়ে রয়েছে বিভিন্ন অংশ। প্রত্যেকটা অংশ সযত্নে পরিষ্কার করলো। নিপল থেকে পুরনো ক্যাপগুলো খুলে নতুন ক্যাপ লাগালো। সিলিন্ডার থেকে গুলি বের করে আবার ঢোকালো। আবার যখন বিচ্ছিন্ন অংশগুলো জুড়ছে, তখন মৃদু টোকা পড়ল দরজায়। কে? মিস্টার রসার। লাফ দিয়ে উঠে দ্রুত গিয়ে দরজা খুলল রসার। রক্তিম চেহারায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সুজান টাভেনার। আমি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি, বিব্রত ভঙ্গিতে বলল সুজান। ক্ষমা চাইতে এসেছি। আমার কাছে ক্ষমা চাইতে এসেছো? বিস্মিত প্রশ্ন রসারের। সকালে আমার এত বড় উপকার করার পর? চোখ নামিয়ে দ্রুত সুজান আবার বলল, আমি রেল রোডে একটা চাকরি নিয়েছি, তোমাকে জানাতে এসেছি সেটা। এ তো ভালো কথা, বলল রসার। আগে কখনো কাজ করিনি, তবু মিস্টার ফেল দয়া করে চাকরিটা দিয়েছে। আমি আমার সাধ্যমতো করব, যাতে যাতে আমার দিন চলে। অবশ্যই। বিদায় নিতে গিয়েও ইতস্ত করল সুজান। মাটির দিকে তাকিয়েই আবার যোগ করলো, ভাবলাম তুমি হয়তো জানতে চাইবে। নিজের রুমে প্রায় পালিয়ে গেল সে। করিডোরে দাঁড়িয়ে চাবি ঘোরানোর শব্দ শুনল। তারপর ফিরে এলো ঘরে। পুরনো হোলস্টারে নেভিগানটা রেখে পরে নিল কোমরে। তারপর কোটটা তুলে নিয়ে লবিতে নেমে এলো। ক্লার্ক ডিউটি করছে। ডাইনিং রুম থেকে সোনালি খিলালে দাঁত খোঁচাতে খোঁচাতে বেরিয়ে আসছে জোস মুডি। তোমাকেই খুঁজছিলাম মনে মনে। ভাবলাম আজ রাতে হয়তো একটু ফুর্তি করতে চাইবে তুমি। কালকের দলটাই। মাথা নাড়ল রসার। আজ খেলতে ইচ্ছা করছে না। আবার একটা ঘোড়া জিতে বসতে পারি। গম্ভীর হয়ে গেল মুডির চেহারা। তোমাকে আমরা আমাদের দলে চাই।
বোধহয় সেটা তুমি জানো। আমি তোমাদের পক্ষে, বলল রসার, তবে ভিজিলার্স বাদ দিয়ে। ভুলে যাও ও কথা, সহজ কণ্ঠে বলল মুডি। চলে এসো আমাদের সঙ্গে। সেফ পোকার তো, ড্র অ্যান্ড স্ট্যান্ড স্টার্ট, আর কিছু না। মুখ ঝাঁকালো মুডি। আজ একজন গেস্ট হারিয়েছি। ঘণ্টাখানেক আগে চলে গেছে টাভেনার। তার রুমটা ভাড়া হয়ে গেছে। মাথা নাড়ল সে। শহরটা ভরে উঠছে। একদল লোক নিয়ে এসেছে মিস্টার ফেল। এখন আমরা যদি কেবল, ঠোঁট বাঁকালো হোটেল মালিক। না, ওসব না, ও প্রসঙ্গ আর টানছি না আমি। মাথা দোলালো রসার। খানিকটা হয়তো খেলতেও পারি। 19। ক্যানসাসে ক্যানসাসের ব্রোকেন ল্যান্সের মতো এখানেও ম্যাট কন্ডরের অফিসের একটা পেছন দরজা রয়েছে। একটা গলিতে খুলেছে ওটা। রাত 10টার দিকে সতর্ক টোকা পড়ল দরজার পাল্লায়। সেদিকে তাকিয়ে অপেক্ষা করল কন্ডর। আবার টোকার শব্দ হলো। সেলুনের দিকের দরজার দিকে গিয়ে বোল্ট আটকে দিল কন্ডর। তারপর পেছন দরজায় গেল সে। কে? জানতে চাইল। আমি। কণ্ঠস্বরটা চিনতে পারল কন্ডর। সে দরজা খুলতেই ভেতরে ঢুকলো শেরিফ ওয়েস পার্কার। সাবধানে দরজাটা আটকে অপর দরজার দিকে তাকালো সে। মৃদু ইঙ্গিত করলো কন্ডর। তালা মারা। আমাকে ডেকেছ তুমি? গম্ভীর কণ্ঠে বলল পার্কার। তাই কি? কন্ডরের কণ্ঠস্বরে বিদ্রুপের ছোঁয়া শেরিফের কান এড়ালো না। কিন্তু সে অপেক্ষা করল। সকালের ব্যাপারটা তুমি ব্যাখ্যা করতে চাইবে মনে হয়েছে আমার। ব্যাখ্যা করার কি আছে? জিজ্ঞেস করলো পার্কার। মহিলার সাক্ষীতে গোটা ব্যাপারটা এমনি কেচে যাচ্ছিল। আমি তাই সেটাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করেছি। বেশি বিশ্বাসযোগ্য করে ফেলেছ, ঝাড়ি দিল কন্ডর। আমি তো ভাবতে শুরু করে দিয়েছিলাম নিজের পরিচয় ভুলে গেলে কিনা। ভোলার কথা নয় কন্ডর, বলল পার্কার। তবু একবার বলো, আমি নিশ্চিত হই। বেশি বাড়াবাড়ি আমি সহ্য করব না কন্ডর। সীমা লঙ্ঘন করো না। কথাটা কন্ডর জানে, কিন্তু আপাতত তেতো মেজাজে রয়েছে সে। তুমি অপরিহার্য নাও, ধমকের সুরে বলল। আমি জানি। আজ আসলে গতকালই টের পেয়েছি সেটা। ফুলনকে যখন খুন হতে পাঠালে তুমি। রসারকে খেপিয়ে মারপিট বাঁধানোর কথা ছিল তার। ব্যাস, আর কিছু না। মাথা নাড়ল পার্কার। না, বলল সে, খুনি হবার কথা ছিল তার। ঠিক আছে, খেকিয়ে উঠল কন্ডর। আজ তো গবেট ছিল লোকটা। অমন গবেট আমার প্রয়োজন নেই। আমি কি গবেট কন্ডর? অনেক কষ্টে নিজেকে সামাল দিল কন্ডর। নিজেদের স্বার্থেই ঝগড়া করা ঠিক হচ্ছে না আমাদের। ঝগড়াটা তুমি বাধাচ্ছ। তোমাকে এখানে আনিয়েছি আমি, গম্ভীর কণ্ঠে বলল কন্ডর। তোমাকে শেরিফ বানিয়েছি, আর এখন দেখতে পাচ্ছি আমার জনম শত্রুর সঙ্গে মাখামাখি করছো তুমি। আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছ। আজ সকালে তোমার পক্ষে কেউ ছিল না, বলল শেরিফ। আমার পক্ষে যতটা সম্ভব আমি করেছি। রসারের এখনো বিশ্বাস আমি তার বন্ধু। সেটাই তো তুমি চাও, তাই না? চোখ রাঙিয়ে মুহূর্তের জন্য শেরিফের দিকে তাকিয়ে রইল কন্ডর। ঠিক জানো, তোমার পরিচয় নিয়ে সন্দেহ দেখায়নি সে। একটু ইতস্তত করে মাথা নাড়ল শেরিফ পার্কার। তীক্ষ্ণ চোখে তার চেহারা পরখ করল কন্ডর। এ লোকটা এখানে ওয়েস পার্কার হিসেবে পরিচিত হলেও তার আসল নাম টেট রবসন, আইডাহোর সেই আগন্তুক। 20। টেবিলে 5 জনের সামনেই টাকা রাখা। টেবিলের মাঝখানেও সমপরিমাণ টাকা। তাস বাটা হলেও এখনো তাসের দিকে তাকায়নি কেউ। জোস মুডি, জো লিস, ওয়েন্ডেল লুইস, ডাক্তার নরিস কেন্ট আর চার্লি হডার পোকারের আসরে বসেছে। কথা বলছিল ব্যাংকার হডার। স্বীকার করে নেয়াই ভালো, শকুনের দল সব দখল করে নিয়েছে। নিয়ন্ত্রণ হাতছাড়া করতে রাজি নয় তারা। কেউ বিরোধিতা করলে তার কি অবস্থা হবে আজকের ঘটনায় তা পরিষ্কার হয়ে গেছে।
ভাবছিলাম, বলল জোশ মুড়ি। কর্মকর্তাদের মধ্যে একমাত্র আমিই ওদের পক্ষের লোক নই। বোধ করি ইস্তফা দেয়া উচিত আমার। না, চট করে বলে উঠল লুইস। এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যখন ক্ষমতার প্রয়োজন হবে আমাদের। শেরিফ ওদের সঙ্গে নেই, বলল লিবারি ম্যান। অন্তত রসারকে সাহায্য করতে এগিয়ে এসেছে সে। আমি অতটা নিশ্চিত নই, চোখ কুঁচকে বলল ডাক্তার কেন্ট। এই লোকটাকে ঠিক বুঝে উঠতে পারিনি এখনো। রসারকে কি চিনতে পেরেছে? প্রশ্ন করল মুড়ি। ইতস্তত করে মাথা দোলালো ডাক্তার কেন্ট। একাকী মানুষও ক্যান্সাসের সেই ঝামেলার পর থেকে এভাবেই আছে। ঝামেলা? জিজ্ঞাসা হর্ডারের। ওর প্রেমিকা খুন হয়েছিল। পত্রিকায় এসেছে রসারই করেছিল খুনটা, কিন্তু আমি বিশ্বাস করি না। এ কথা তো শুনিনি আমি, গম্ভীর কণ্ঠে বলল মুডি। সবার দিকে তাকালো। গল্পটার মাঝে সত্যতা থেকে থাকলে রসারের আচরণের একটা ব্যাখ্যা পাওয়া সম্ভব। যেমন? জানতে চাইল হর্ডার। কন্ডরকে তার ঘৃণা করার ব্যাপারটা। ব্রোকেন লাঞ্চে ছিল ম্যাট কন্ডর। চিন্তিত স্বরে বলল ডাক্তার কেন্ট। মেডিকেল স্কুলে ডাক্তার ম্যাসন নামে এক লোক পড়তো আমার সঙ্গে। এখন ব্রোকেন লাঞ্চে প্র্যাকটিস করছে সে। একটা চিঠি লিখতে হবে তাকে। জবাব পেতে পেতে 2 সপ্তাহ লেগে যাবে, বলল মুডি। অতদিন অপেক্ষা করা যাবে না, বলে উঠল চার্লি হর্ডার। পরশু ব্যাংক বিল্ডিংয়ের কাজ শেষ হচ্ছে, কিন্তু এখন যা অবস্থা আমি কাজ শুরু করব কিনা সন্দেহ আছে। আফসা হাসল ডাক্তার কেন্ট। বর্তমান অবস্থায় অবশ্য আমার ব্যবসাটা চলছে ভালো। স্টোর কিপার ওয়েলডেল লুইস চোখ পাকালো। সপ্তাহ 2-1-এর মধ্যে আমার স্ত্রী আসছে, বাচ্চা দুটোও আসবে ওর সঙ্গে। জোস মুডি এবার বলল, আমরা অযথা সময় নষ্ট করছি জেন্টলম্যান। আসলে কি করতে হবে ভালোই জানা আছে আমাদের। দরজায় টোকা পড়তেই চুপ করে গেল সে। সবাই তাকালো দরজার দিকে, তারপর আবার টেবিলের দিকে ফিরল। $10 একটা স্বর্ণমুদ্রা তুলে নিল ডাক্তার কেন্ট। $10 বাড়াচ্ছি চার্লি, গলা ছড়িয়ে বলল সে। আমি রাজি, একই রকম গলায় বলল হর্ডার। দরজার দিকে এগিয়ে গেল মুডি, কবাট খুলল। রসার, বলল সে, তুমি আসায় খুশি হয়েছি। ভেতরে ঢুকে সবার উদ্দেশ্যে মাথা দোলালো রসার। কয়েক দান খেলতে এলাম। একটা খালি চেয়ারে পায়ের ঠেলা দিল ডাক্তার কেন্ট। এখানে বসো ডেভিড। পরক্ষণে হাতের তাসগুলোর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে নামিয়ে রাখলো ওগুলো। তুমি জিতেছ ওয়েলডেল। চোখ পিটপিট করলো ওয়েলডেল লুইস। তাই? সঙ্গে সঙ্গে সামলে নিল নিজেকে। হাতের তাস নামিয়ে রেখে পটে হাত গলালো। বসতে গিয়েও বসলো না রসার। তোমরা আসলে খেলছো না মনে হচ্ছে। তাহলে? বলল ডাক্তার কেন্ট। বলতে হবে $200 চুরি গেছে আমার। কোনো এর পাশে রাখা কিছু তাস শূন্যে তুলে ছেড়ে দিল সে। ছড়িয়ে পড়ল ওগুলো। না ডেভিড, বলল এবার, তুমি নক না করেই যদি ঢুকে পড়ো, তাই খেলার ভান করছিলাম আসলে। আমিও তাই ভেবেছি। লম্বা করে দম নিল রসার। কি সিদ্ধান্তে পৌঁছালে? তোমাকে আমাদের পক্ষে চাই, সহজ কণ্ঠে বলল ডাক্তার। তোমাদের পক্ষেই তো আছি। জোশ, সাবধানে বলল ডাক্তার কেন্ট। ভিজিল্যান্টাসদের প্রসঙ্গটা তো তুমি পেরেছিলে ডেভিডের কাছে? হ্যাঁ, মাথা নাড়ল রসার। না। যোগ দেবে না তুমি? জোসকে যা বলছি তাই বলছি আবারও। ভিজিল্যান্টাসদের আমার পছন্দ নয়। আজকের সকালের ঘটনার পরেও? এখানকার আইনের চেহারা দেখেও মত পাল্টাবে না? না। রাগত্ব স্বরে চার্লি হর্ডার বলল, ধেত্তের রসার, তুমি কেমন মানুষ বলো তো? যেমন দেখছো। এটা কোনো জবাব হলো না। একদিকে বলছো আমাদের সঙ্গে আছো, আবার একই সঙ্গে বিরোধিতাও করছো। যে কোনো একটা বেছে নাও। দাঁড়াও চার্লি, বাদ সাধল ডাক্তার কেন্ট। খামোখা রাগারাগি করে ফায়দা নেই। সমস্যা তাতে মিটবে না। গ্রেট প্লেন্সে কেন এসেছো একটু বলবে রসার? এখানে জমি আছে আমার।
জমি অন্য জায়গায়ও আছে। ডাক্তার বলল রসার। আজ সকালে তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। কথাটা আমি ভুলে যাইনি। কিন্তু সেই সঙ্গে চুপ করে গেল ও। সবার অভিব্যক্তি বৈরী হয়ে উঠেছে, কেন্টেরও। ঠিক আছে, খেয়েই ধরল রসার। ম্যাট কন্ডর এখানে আছে জানতে পেরেই এসেছি আমি। ওকে খুন করার ইচ্ছা আমার। ব্রোকেন লান্সে তার কুকীর্তির জন্যে ঝলসে উঠল ডাক্তার কেন্ট। কন্ডরি কি যেন বলে, লিসা বেরনানকে হত্যার জন্য দায়ী। খুব আস্তে নিঃশ্বাস ছাড়ল রসার। কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। উন্মুক্ত রইল কবাট। মুখ খারাপ করতে যাচ্ছিল জলিস, কিন্তু জোস মুডির ইশারায় চুপ করে গেল সে। দরজার দিকে প্রায় ছুটে গেল মুডি। রসারকে খুঁজল, তারপর রুমে ফিরে এলো আবার। কবাট আটকে দিয়ে মাথা দোলালো। চলে গেছে আমার মতে, বলে উঠল লিস। লোকটা সাহস হারিয়ে ফেলেছে। আমার মনে হয় না, চিন্তিত চেহারায় বলল ডাক্তার কেন্ট। আমার কথা আসলে নার্ভে টোকা দিয়েছে ওর। আমরা একটা কাজ করতে পারি, তিক্ত কণ্ঠে বলল ব্যাংকার হডার। ওকে হিসাবের বাইরে রেখে দেয়া যায়। যা করার আমাদেরকেই করতে হবে। আর সময় নষ্ট করা যায় না, ঘোষণা করল ওয়েলডেল লুইস।